হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশের সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান রয়টার্সে একটা ইন্টারভিউ দিয়েছেন রিসেন্টলি, এবং সেই ইন্টারভিউয়ে কয়েকটা কথা বলেছেন। তার ভিতরে একটা কথা নিয়ে খুব বেশি সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে। শুধু সমালোচনা যে হচ্ছে তা না, মানে গুঞ্জন হচ্ছে। সেটা হচ্ছে, উনি বলেছেন যে বাংলাদেশের ১.৫ বছরের ভিতরে সাংবিধানিক প্রক্রিয়ার ভিতরে চলে যাওয়া উচিত, ঢুকে পড়া উচিত। মানে হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার ১.৫ বছরের ভিতরেই নির্বাচন দিয়ে দেওয়া উচিত। এছাড়াও আরো বলেছেন যে সে যেকোনো মূল্যেই হোক এই ডক্টর ইউনূসের সরকারকে সমর্থন দিবে। সেটা অন্য বিষয়। কিন্তু এই যে একটা বিষয়, সে ১.৫ বছরের কথা বলল নির্বাচনের জন্য, এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের জন্য। এই কথাটা বলে এক ধরনের গুঞ্জন তৈরি হয়েছে। কারণ হচ্ছে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলই কোন রকম স্পেসিফিক ডেট বলেনি। কারণ এই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া বাংলাদেশে কেউই কোনো ডেটের কথা বলে রোষানলে পড়তে চায়নি এই ছাত্র জনতার। মনে অনেক চাওয়া থাকলেও যে তাড়াতাড়ি নির্বাচন হোক, তাড়াতাড়ি ক্ষমতায় যাক, একটা দল ক্ষমতায় আসুক বা না আসুক, যাই হোক না কেন, সেই ক্ষুধা সকল রাজনৈতিক দলের থাকলেও প্রকাশ্যে কেউ বলেনি যে এত দ্রুত বা এত তাড়াতাড়ি বা এত দিনের ভিতরে নির্বাচন দিতে হবে। এবং সবাই বলেছিল কিন্তু যৌক্তিক সময় তারা দিতে রাজি। এই ভাঙাচোরা অর্থনীতি, ভাঙাচোরা দেশটাকে পুনর্গঠনের জন্য যৌক্তিক সময় দিতে রাজি এই অন্তর্বর্তীকালীন সরকারকে। কিন্তু এর মাঝে ডক্টর ওয়াকারুজ্জামান সাহেব এই যে একটা ১.৫ বছরের কথা বলে, এই যাদের ভিতরে, এই মনের ভিতরে, এই যে দলগুলোর ভিতরে একটু খুসখুসানি রয়েছে, একটু আশা রয়েছে যে দ্রুত নির্বাচন হলে ভালো হয়, তাদেরকে কিন্তু এক ধরনের একটা রসদ দিয়ে দেওয়া হলো। তারা কিন্তু এখন এটাকে ইউজ করে বিভিন্ন রকম কথা বলবে যে হ্যাঁ, সরকার প্রধান না বললে সেনাপ্রধান যেহেতু বলছে, নিশ্চয়ই হয়তোবা সরকারের ভিতর থেকে কোনো তথ্য থাকতে পারে। আবার বর্তমান সরকারের যে বিভিন্ন রকম মন্ত্রণালয় রয়েছে, উপদেষ্টারা রয়েছে, তারাও কিন্তু সাংবাদিকদের প্রশ্নে জর্জরিত হবেন। সাংবাদিকরা ডেফিনেটলি এই ইস্যু নিয়ে হাজার হাজার প্রশ্ন করবে এবং চেষ্টা করবে এটাকে ঘেটে অন্য নতুন কিছু বের করার, নতুন কোনো কমেন্ট বের করার, সেটাকে ধরে হয়তো বা ঝুলে ঝুলে আর অনেক কথাই আসবে। এখন কথা হচ্ছে, এই কথাটা কি বলাটা ঠিক হলো কি না? এখন উনি এটা ব্যক্তিগত সিদ্ধান্ত, উনি বলেছে বাংলাদেশে এখন বাক স্বাধীনতা রয়েছে, বলতেই পারে। কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে এই ডেটটা না বললেই ভালো হতো। তাহলে অনেকগুলো মুখ এই সরকারকে কিছুটা হলে ফ্লেক্সিবল সময় দিতে পারে। বিকজ সাধারণ জনগণ যেহেতু চায়। এর মাঝে কিন্তু এই ইস্যুটাকে ক্যাচ করেছে হচ্ছে বাংলাদেশের পতিত সরকার, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সাউজি ওয়াজেদ জয়। সে বলেছে এই ওয়াকারুজ্জামান যে ১.৫ বছর বলেছেন সেটা অনেক বেশি সময় হলেও তার ভালো লেগেছে ওয়াকারুজ্জামানের কথা যে সে একটা ডেট স্পেসিফিক করে দিয়েছেন। মানে বুঝতে পারছেন, সে কিন্তু এটাকে ক্যাশ করা শুরু করে দিয়েছে। এবং সে আরেকটা মজার কথা বলেছে। সে বলেছে বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী দল, পুরনো দল হচ্ছে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগকে ছাড়া কোনো সংস্কার, কোনো নির্বাচন সম্ভব না। এটা কি আপনার কি মনে হয়? দর্শক হিসেবে আপনি কি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি না। হ্যাঁ, এটা বিশ্বাস করি আওয়ামী লীগ সবচেয়ে পুরনো দল। বাংলাদেশের ইতিহাসের সাথে আওয়ামী লীগের অনেক জায়গায় নাম থাকবে। কিন্তু আওয়ামী লীগকে ছাড়া কোন রকম সংস্কার সম্ভব না, কোন রকম নির্বাচন সম্ভব না, সেটা আমি মানি না। সজীব ওয়াজেদ জয় আরো বলেছে তার সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ যোগাযোগ করার চেষ্টা করেনি, দল থেকে তারাও যোগাযোগ করেনি। এখন প্রশ্ন হচ্ছে তার সাথে যোগাযোগ করবে কেন? সে আসলে কে? তার পরিচয় কি? আওয়ামী লীগ যে দলটা রয়েছে সেখানে তার সাংগঠনিক পদবি কি? তার কোনো কি পদবি রয়েছে? উনি হচ্ছেন উপদেষ্টা। তার সাথে কেন কথা বলবে সরকার? কথা বলতে পারে ওবায়দুল কাদের সাহেবের সাথে, কথা বলতে পারে সাংগঠনিক পদধারী কোনো সিনিয়র নেতার সাথে। কিন্তু জাস্ট আগের সরকারের প্রধানের ছেলে বলে তার সাথে তো যোগাযোগ করার কোনো প্রয়োজন আমি দেখি না। কিন্তু তারপরেও সে হয়তোবা নিজের পরিচয় ভুলে গিয়েছে, সে এই কথা বলেছে। এর আগে অনেক রকম আবোল-তাবোল কথা বলেছে। সেগুলো নিয়ে আসলে পাত্তা দেওয়ার কোনো কিছু নেই। মাঝখানে আবার মনে হয় বকা-টকা খেয়ে চুপ করে গিয়েছিল। আ এখন আবার একটু মাঝে, মাঝে কথা বলছে। তো মূল কথা হচ্ছে যে এই ওয়াকারুজ্জামান যে কথাটা বলেছে, যেটা আসলে না বললে মনে হয় ভালো হতো। এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্যই ভালো হতো। এখন সাংবাদিকদের প্রশ্নে আসলে নাস্তানাবুদ হবে সবাই। আ বাট আমরা এখনো মনে করি দেশটাকে সংস্কার করা দরকার আগে। নির্বাচন কাঠামোকে সরকার সংস্কার করা দরকার, এবং এট লিস্ট
সবকিছু এমন ভাবে তৈরি করে রেখে যাওয়া দরকার। অনেক সিদ্ধান্তই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারবে না, এটা বাস্তব। কারণ হচ্ছে কিছু আইন চেঞ্জ করার জন্য, কিছু জিনিস চেঞ্জ করার জন্য, রিকনস্ট্রাক্ট করার জন্য একটা বৈধ রাজনৈতিক সরকার প্রয়োজন হয়, এটা একটা গণতান্ত্রিক বা নির্বাচিত সরকারের প্রয়োজন হয়। কিন্তু অ্যাটলিস্ট এই যে যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে, তারা এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়ে রেখে যেতে পারে এবং প্রকাশ করে যেতে পারে জনগণের মাঝে, যাতে পরবর্তী সরকার এসে সেগুলো লুকাতে না পারে, সেগুলো পাশ করতে বাধ্য হয়। তা না হলে আবারও কিন্তু কোনো রাজনৈতিক দল আসলে সেও হয়তোবা চেষ্টা করতে পারে নিজেদের মতো করে, নিজেদের স্বার্থে যাবে, নিজেদের দিকে যাবে, একটু হলেও হেলে থাকবে তাদের দিকে, এমনভাবে আইনগুলো পাশ করার। সেই জায়গা থেকে আসিফ নজরুল সাহেব কিন্তু অলরেডি বলেছেন যে তারা অ্যাটলিস্ট এমনভাবে কিছু করে যেতে চান যাতে হচ্ছে সবকিছু রেডি থাকে, জাস্ট পরবর্তী সরকার এসে সেই আইন, সেই পরিবর্তনগুলো তারা সহজেই করতে পারে। এবং এটা আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে, বিকজ পুরোপুরি দলীয় সরকারের আশায় বসে থাকলে এই বাংলাদেশ কিছুই পাবে না, যেভাবে পায়নি ৭১-এর পরবর্তী সময় থেকে এই ২৪ সাল পর্যন্ত। তো আসলে সবকিছু তৈরি করে পাবলিককে জানিয়ে দিয়ে যেতে হবে যে হ্যাঁ, এই আমরা চেঞ্জগুলো করার জন্য দাবি রেখে যাচ্ছি, এই পরিবর্তনগুলো, এই সংযোজন, এই নতুন জিনিস করার জন্য আমরা দাবি রেখে যাচ্ছি, সবকিছু রেডি, জাস্ট খালি সাইন দরকার। তো নতুন সরকার এসে যদি জনগণের সরকার হয় তাহলে তারা অবশ্যই সাইন করে দিবে। এইরকম একটা ট্র্যাপে, এরকম একটা সিচুয়েশনে রেখে যেতে পারলে বাংলাদেশটা আগামী দিনেও ভালো থাকবে।